23 জুন 2025 ইরান 14টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল সরাসরি কাতারকে লক্ষ্য করে আল উদৈদ বিমান ঘাঁটিতে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল পড়ল, ধ্বংসাবশেষ ছড়ালো, মার্কিন যোগাযোগ সরঞ্জামের রাডার উড়ে গেল। কিন্তু পরদিনই কাতারের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে গেলেন, উপপররাষ্ট্রমন্ত্রী জেডি ভ্যান্সের সাথে বৈঠক করলেন, তারপর তেহরানের সাথে যোগাযোগ করলেন, তারপর ইসলামাবাদের সাথে সমন্বয় করলেন। অর্থাৎ যে দেশটা সবেমাত্র ইরানের মিসাইল হজম করলো সেই দেশটাই ইরানের সাথে যুদ্ধবিরতির মধ্যস্থতা করছে। এটাই কাতার। এই ছোট্ট দেশটার আয়তন বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ, জনসংখ্যা মাত্র 30 লাখ, সামরিক বাহিনীতে মাত্র 16,000 সেনা। কিন্তু মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি এখানে, বিশ্বের সবচেয়ে বড় এলএনজি রপ্তানিকারক এটি। আর আমেরিকা, ইরান, হামাস, তালেবান সবার সাথে একই সাথে কথা বলার অদ্ভুত সক্ষমতা শুধু এই দেশের আছে। আজকের ভিডিওতে আপনি জানবেন কাতারের এই ক্ষমতা কোথা থেকে এলো, এলএনজি থেকে শুরু করে আল জাজিরা পর্যন্ত তার সফট পাওয়ারের পুরো কাঠামো কি, আল উদৈদ ঘাঁটি কাতারের জন্য ঢাল নাকি লক্ষ্যবস্তু, এবং 2026 সালের ইরান যুদ্ধে কাতার কি মূল্য দিয়েছে এবং কি পেয়েছে। আগে বুঝতে হবে কাতার আসলে কতটা ছোট এবং সেই ছোট্ট দেশটা কিভাবে এত বড় হয়ে উঠল। কাতার আরব উপদ্বীপের একটি ছোট্ট উপদ্বীপ, দক্ষিণে সৌদি আরব, চারদিকে পারস্য উপসাগর, মাত্র 11,000 বর্গ কিলোমিটার, ঢাকা বিভাগের চেয়ে সামান্য বড়। 30 লাখ জনসংখ্যার মধ্যে মাত্র 3 লাখ কাতারি নাগরিক, বাকি সবাই বিদেশি শ্রমিক। 1971 সালে স্বাধীনতার সময় কাতার ছিল একটি সাধারণ উপসাগরীয় শেকডম, কিন্তু তার মাটির নিচে ছিল বিশ্বের 3য় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুত। কাতার বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় 19% নিয়ন্ত্রণ করে। এটি শুধু একটি সংখ্যা নয়, এটি একটি ভূ রাজনৈতিক হাতিয়ার। ধরুন আপনার পাশের বাড়িতে আগুন লেগেছে, আপনার হাতে আছে একমাত্র পানির পাম্প, তখন আপনার কথা সবাই শুনবে, আগুন নেভানো তাদের দরকার। কাতারের এলএনজি ঠিক এই পাম্পের মতো। ইউরোপ রাশিয়ার গ্যাস ছেড়েছে, জাপান পারমাণবিক কমিয়েছে, দক্ষিণ কোরিয়া শক্তির জন্য মরিয়া, সবার চোখ তাই এখন কাতারের দিকে। কিন্তু গ্যাসই কাতারের একমাত্র শক্তি নয়, আছে একটি সামরিক সমীকরণ যেটা পৃথিবীতে অদ্বিতীয়। আল উদৈদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। 2026 সালে প্রায় 8 থেকে 10,000 মার্কিন সেনা সদস্য সেখানে আছেন। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার। 21টি দেশের মার্কিন সামরিক অপারেশন এখান থেকে সমন্বয় করা হয়। RSIS এই ঘাঁটি কাতার নিজের টাকায় বানিয়েছে। 1996 সালে কাতার $100 কোটিরও বেশি খরচ করে আল উদৈদ নির্মাণ করেছে। অর্থাৎ কাতার আমেরিকাকে ঘাঁটি দেয়নি, কাতার আমেরিকাকে ঘাঁটিতে আমন্ত্রণ জানিয়েছে। এর বিনিময়ে কি পেয়েছে? 2022 সালে যুক্তরাষ্ট্র কাতারকে মেজর নন ন্যাটো অ্যালি মর্যাদা দিয়েছে। 2025 সালের সেপ্টেম্বরে ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডারে কাতারকে সামরিক আক্রমণ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। ভাষাটা ন্যাটোর 5 নং অনুচ্ছেদের মতোই। RSIS কিন্তু 2026 সালের ইরান যুদ্ধ একটি কঠিন সত্য বের করে এনেছে। আল উদৈদ ইরানের প্রতিশোধ ঠেকায়নি, বরং প্রতিশোধের অজুহাত হয়েছে। ইরান বলেছিল যে দেশ থেকে হামলা হবে সেই দেশেও আঘাত পাবে, এবং তাই হয়েছে। কাতার আমেরিকার মিত্র হওয়ার কারণে নিরাপদ হয়নি, বরং লক্ষ্যবস্তু হয়েছে। কিন্তু এই চাপের মধ্যেও কাতার যা করে সেটাই তার সবচেয়ে বড় শক্তি, সবার সাথে কথা বলার অসাধারণ ক্ষমতা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাথওয়ে টু পিস নামে একটি মধ্যস্থতার জাদুঘর আছে। সেখানে কাতারের মধ্যস্থতায় সমাধান হওয়া কয়েক ডজন বিবাদের তালিকা টাঙানো। আলজেরিয়া, ফ্রান্স 1962 সালে, দারফুর 2000 থেকে 2013, যুক্তরাষ্ট্র, তালেবান 2020, মার্কিন ইরান বন্দি বিনিময় 2022 থেকে 2023 এবং 2025 সালের ইসরায়েল হামাস গাজা যুদ্ধবিরতি।
একটি দেশ একসাথে আমেরিকা ও তালেবানের সাথে কথা বলছে, এটা কিভাবে সম্ভব? আমেরিকা ও ইরানের মাঝে বার্তা বহন করছে, এটাও কিভাবে সম্ভব? ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি করছে, এটা কিভাবে সম্ভব? কাতারের সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদ বলে রাষ্ট্রের বৈদেশিক নীতি শান্তি ও নিরাপত্তার নীতির উপর প্রতিষ্ঠিত হবে, মধ্যস্থতা ও সংলাপের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে। আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, মধ্যস্থতাকারী হওয়ার জন্য আমরা কখনো অনুতপ্ত হব না। এই মধ্যস্থতা কাতারের জন্য শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি টিকে থাকার কৌশল। একটি ছোট দেশ যদি সবার কাছে দরকারি হয়, তাহলে কেউ তাকে ধ্বংস করতে পারে না। কাতারের সফট পাওয়ারের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো আল জাজিরা। 1996 সালে প্রতিষ্ঠিত এই মিডিয়া নেটওয়ার্ক আজ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর একটি। 80টিরও বেশি দেশে সম্প্রচার, আরবি ইংরেজি সহ একাধিক ভাষায় 24 ঘন্টা সংবাদ। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ায় CNN বা BBC এর চেয়ে বেশি দর্শক। কিন্তু আল জাজিরা শুধু একটি সংবাদ চ্যানেল নয়, এটি কাতারের বৈদেশিক নীতির মুখপাত্র। কাতার যখন হামাসের সাথে আলোচনা করছে, আল জাজিরা সেই দৃষ্টিভঙ্গি বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। কাতার যখন আরব বসন্তের পক্ষে ছিল, আল জাজিরা সেই আন্দোলনকে কভার করলো। সৌদি আরব, মিশর, UAE যখন কাতারকে অবরোধ করেছিল 2017 থেকে 21 সালে, তাদের একটি দাবি ছিল আল জাজিরা বন্ধ করো। কাতার বন্ধ করেনি, কারণ আল জাজিরা বন্ধ মানে কাতারের বৈশ্বিক কণ্ঠস্বর বন্ধ। এটাই কাতারের পরিচয়ের একটি বড় অংশ। কিন্তু কাতারের এই মধ্যস্থতা নিয়ে তীব্র সমালোচনাও আছে। সমালোচকরা বলেছেন, কাতার একদিকে মধ্যস্থতাকারীর ভূমিকায় নিজেকে উপস্থাপন করে, অন্যদিকে হামাসের রাজনৈতিক নেতৃত্বকে দোহায় আশ্রয় দেয়, হামাসের নেতৃত্বের সাথে সম্পর্ক রাখে। ইসরায়েলের দৃষ্টিতে এটা দ্বিমুখী নীতি। মার্কিন কংগ্রেসের এক অংশ দাবি করছে, কাতার মধ্যস্থতার আড়ালে ইরানকে আর্থিক সুবিধা দেওয়ার চেষ্টা করছে এবং হরমুজ প্রণালীর যৌথ নিয়ন্ত্রণ চেয়েছে। এই অভিযোগ কাতার প্রত্যাখ্যান করেছে। আরেকটি বাস্তবতা হলো 2026 সালের ইরান যুদ্ধে কাতার প্রথমবারের মতো বলেছে সে সক্রিয়ভাবে মধ্যস্থতা করবে না। কাতারি কর্মকর্তারা বলেছেন, ইরান কাতারে হামলা করে যদি মনে করে কাতার তারপরও তাদের পক্ষে আলোচনায় যাবে, তাহলে সেই বার্তা দেওয়া ঠিক না যে ইরান কাতারকে আঘাত করে তারপরও ভালো শর্ত পাবে। অর্থাৎ কাতার এই প্রথমবার সীমানা টানল, মধ্যস্থতার সীমানা আছে সেটাও বোঝালো। 2026 সালের যুদ্ধ কাতারের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল। মার্চ 2026-এ ইরানের হামলায় রাস লাফান শিল্পনগরী, কাতারের LNG রফতানির কেন্দ্র আঘাত পায়। পরিস্থিতি এতটাই গুরুত্বপূর্ণ হয় যে কাতার এনার্জি কিছু LNG চুক্তিতে ফোর্স মেজার ঘোষণা করে। দুটি ক্ষতিগ্রস্ত উৎপাদন ইউনিট কাতারের মোট উৎপাদন সক্ষমতার প্রায় 17%। মেরামতে 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। আনুমানিক $20 বিলিয়ন বার্ষিক রাজস্ব হারানোর আশঙ্কা। পিএসবি অক্সফোর্ড ইকোনমিক্স GCC এর 2026 সালের প্রবৃদ্ধির পূর্বাভাস 4.6% পয়েন্ট কমিয়ে দিয়েছে। কাতারের ক্ষেত্রে এই হ্রাস আরও বেশি। তবু কাতার ভেঙে পড়েনি, মধ্যস্থতা চালিয়ে গেছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের সাথে সমন্বয় করে। কারণ কাতার জানে যুদ্ধ শেষ হলে পুনর্গঠনও মধ্যস্থতাকারীদের দরকার হবে। এখন প্রশ্ন আসে, তাহলে সামনে কাতারের ভবিষ্যৎ কি? কাতারের ন্যাশনাল ভিশন 2030 পরিকল্পনায় LNG রপ্তানি 77 মিলিয়ন টন থেকে 142 মিলিয়ন টনে বাড়ানোর লক্ষ্য ধরা হয়েছে। ইরান যুদ্ধ সেই পরিকল্পনায় ধাক্কা দিয়েছে। নর্থ ফিল্ড সম্প্রসারণ প্রকল্পের টাইমলাইন ও নিরাপত্তা অনুমান করে এখন নতুন করে হিসাব করতে হবে। আল উদিদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। কাতার একাধিকবার বলছে আর চায় না আমেরিকা কাতারের মাটি থেকে ইরানে হামলা করুক। আমেরিকাকে 2বার কর্মী সরিয়ে নিতে হয়েছে। 30 বছরের সামরিক অংশীদারিত্বে এই টানাটানি আগে দেখা যায়নি। পিএসবি কিন্তু কাতারের মূল শক্তি অটুট। আমেরিকার তাকে দরকার, কারণ আল উদিদ ছাড়া মধ্যপ্রাচ্যে কমান্ড পরিচালনা করা অসম্ভব। ইরানের তাকে দরকার, কারণ পশ্চিমের সাথে যোগাযোগের চ্যানেল কাতার। ইসরায়েলের তাকে দরকার, কারণ হামাসের সাথে কথা বলতে হলে দোহা হয়ে যেতে হয়। হামাসের তাকে দরকার, কারণ কাতারের সমর্থন ছাড়া তাদের বৈশ্বিক কণ্ঠস্বর নেই।
এটাই কাতারের গোপন শক্তি, যে কারো শত্রু নয়, সবার দরকার। একটি ছোট দেশ বিশ্বে টিকে থাকে তার সামরিক শক্তিতে নয়, টিকে থাকে তার অপরিহার্যতায়। কাতার সেই অপরিহার্যতাই তৈরি করেছে, গ্যাস দিয়ে, মধ্যস্থতা দিয়ে, মিডিয়া দিয়ে এবং সবার বন্ধু হওয়ার অসাধারণ দক্ষতা দিয়ে। প্রশ্ন একটাই, এই ভারসাম্য কতদিন টিকবে?